আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। স্টিফেন মিলার নেতৃত্বে ট্রাম্পের অভিবাসন অভিযান, দৈনিক ৩,০০০ আটক লক্ষ্য নির্ধারিত। অবৈধ অভিবাসীদের আটকে রাখতে ২২টি গুদাম নির্মাণ ও ২০২৬ সালের মধ্যে দ্রুত ডিপোর্টেশনের লক্ষ্য ট্রাম্প প্রশাসনের। নিউ ইয়র্ক সিটি চালু করছে নিরাপদ ই-সাইকেল ব্যাটারি স্টেশন, ডেলিভারি কর্মীদের জন্য ঝুঁকিমুক্ত চার্জিং নিশ্চিত করবে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আন্তর্জাতিক মিডিয়ার সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির মূল স্থপতি স্টিফেন মিলার ২০২৫ সালে তিনি অভিবাসন অভিযানের দৈনিক ৩,০০০ অভিযুক্তির লক্ষ্য নির্ধারণ করেন। সীমান্ত ছাড়াও শহর ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সমালোচনার মাঝেও মিলারের পদক্ষেপ কঠোর আইন প্রয়োগ ও ট্রাম্পের ঘনিষ্ঠতার প্রতিফলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির মূল স্থপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হোয়াইট হাউসের সিনিয়র সহকারী স্টিফেন মিলার। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মিলার অভিবাসন নীতি বাস্তবায়নে অভূতপূর্ব ক্ষমতা লাভ করেছেন। ২০২৫ সালের মে মাসে মিলার একদিনে ৩,০০০ অভিযুক্তি করার উচ্চ লক্ষ্য নির্ধারণ করেন। এই লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তা শুধুমাত্র সীমান্তে নয়, শহরের ভিতর, কোর্ট হাউস ও জনপ্রিয় রেস্তোরাঁতেও অভিযান চালান। এই পদক্ষেপে দেশ জুড়ে প্রতিবাদ দেখা দেয় এবং ডেমোক্র্যাটদের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। মিলার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিভিন্ন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে, যা তার প্রভাবকে আরও দৃঢ় করেছে। তার নীতির কঠোর আইন প্রয়োগ ও ট্রাম্পের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে গঠিত, যা সাধারণ পরিস্থিতিতে সমালোচনার সম্মুখীন হতে পারে। সমর্থকরা মিলারকে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রশংসা করেন, তবে সমালোচকরা সতর্ক করেছেন যে তার নীতিগুলি সামাজিক বিভাজন বাড়াতে পারে। অভিবাসন নীতি, নাগরিক অধিকার এবং সম্প্রদায়ের ওপর প্রভাব নিয়ে দেশ জুড়ে তর্ক এখনও চলছেই। মার্কিন প্রশাসন অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে। ৮০,০০০ আটককে রাখার জন্য ২২টি গুদাম নির্মাণ করা হবে। টেক্সাস, ভার্জিনিয়া ও অন্যান্য রাজ্যে বড় ও ছোট হোল্ডিং সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। আইস দ্রুত ডিপোর্টেশন নিশ্চিত করতে সুশৃঙ্খল ফিডার সিস্টেম চালু করবে। ২০২৬ সালের মধ্যে সবাইকে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্য। যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন পরিকল্পনা অনুযায়ী প্রায় ৮০,০০০ আটক অভিবাসীকে বিশেষ গুদামে রাখার ব্যবস্থা করা হবে। এই উদ্দেশ্যে দেশ জুড়ে ২২টি গুদাম স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এতে টেক্সাস, ভার্জিনিয়া, লুইজিয়ানা, অ্যারিজোনা, জর্জিয়া ও মিজৌরির প্রধান লজিস্টিক হাবের কাছাকাছি বড় ও ছোট দুই ধরনের হোল্ডিং সেন্টার থাকবে। বড় সেন্টারে ৫,০০০ থেকে ১০,০০০ বন্দী থাকবে, আর ছোট সেন্টারে ৫০০ থেকে ১,৫০০ জন রাখার সুযোগ থাকবে। এই ফিডার সিস্টেম বা সরবরাহ ব্যবস্থার মাধ্যমে দ্রুত দেশান্তর নিশ্চিত করা হবে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ইতিমধ্যেই ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। বর্তমানে মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি ৭০,০০০-এর বেশি অভিবাসী আটক রয়েছেন। ২০২৬ সালের মধ্যে তাদের সবাইকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ অভিবাসন নীতি আরও কঠোর করার ধারাবাহিক অংশ। পরিকল্পিত গুদামগুলো বড় শিল্প গুদাম সংস্কারের মাধ্যমে তৈরি হবে এবং দেশ জুড়ে অভিবাসী নিয়ন্ত্রণ ও নির্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করবে। যদি কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করে, তাহলে তাকে ওভারস্টে হিসেবে গণ্য করা হবে এবং এটি ভবিষ্যতে ভিসা ও গ্রিন কার্ড প্রাপ্তিতে বড় সমস্যা তৈরি করতে পারে। ১৮০ দিন থেকে ১ বছরের বেশি ওভারস্টে করলে দেশে ফিরে আসার পর ৩ বছরের জন্য প্রবেশে বাধা, আর ১ বছরের বেশি হলে ১০ বছরের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে। এর ফলে পরবর্তী ভিসা আবেদন কঠিন হয়ে যায়। ওভারস্টে এড়াতে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে স্ট্যাটাস পরিবর্তন, এক্সটেনশন বা
দেশের বাইরে নির্ধারিত সময়ে প্রস্থান করা জরুরি। ইতিমধ্যেই ওভারস্টে হয়ে থাকলে অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির পরামর্শ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। সতর্ক পরিকল্পনা ও সময়মতো পদক্ষেপ নিলে ভবিষ্যতে গ্রিন কার্ড বা পুনঃপ্রবেশের সমস্যা কমানো সম্ভব। নিউ ইয়র্ক সিটি চালু করছে নিরাপদ সাইকেল ব্যাটারি স্টেশন, যা ডেলিভারি কর্মীদের সুবিধাজনক চার্জিং নিশ্চিত করবে। নতুন এই উদ্যোগ লিথিয়াম ব্যাটারি থেকে সৃষ্ট আগুন ও দুর্ঘটনা প্রতিরোধে নজর রাখা হবে। শহরের মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করবে নিরাপদ চার্জিং এবং দীর্ঘায়ু, দক্ষ ও ঝুঁকিমুক্ত ডেলিভারি পরিষেবা। নিউ ইয়র্ক সিটি ডেলিভারি ওয়ার্কারদের সুরক্ষা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে। শহরের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন ঘোষণা করেছে সাইকেলের ব্যাটারি চার্জিং সুবিধার জন্য নতুন স্টেশন স্থাপন করা হবে। এতে ডেলিভারি ওয়ার্কাররা ক্ষতিগ্রস্ত বা খারাপ ব্যাটারির কারণে আগুনের ঝুঁকি এড়াতে সরাসরি পূর্ণ চার্জড ব্যাটারি পরিবর্তন করতে পারবে। শহরে আগে নিয়ন্ত্রণের অভাবে লিথিয়াম আয়ন ব্যাটারির আগুনে 2023-এর প্রথমার্ধে 108টি অগ্নিকাণ্ড ও 13 জনের মৃত্যু ঘটেছিল। 2022 থেকে মোট 30 জনের মৃত্যু এবং 400 জনের আঘাতের ঘটনা ঘটেছে। নতুন স্টেশনগুলো ডেলিভারি কর্মীদের জন্য নিরাপদ মনিটর করা বিকল্প সরবরাহ করবে এবং ঘনবসতিপূর্ণ অ্যাপার্টমেন্টে চার্জিং ঝুঁকি কমাবে। নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার রবার্ট টি টাকারের মতে এই উদ্যোগ ভবিষ্যতের দুঃখজনক দুর্ঘটনা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও এই স্টেশনগুলো সাধারণ সাইকেল যাত্রীদের জন্য সুবিধাজনক হবে, যারা দীর্ঘ দূরত্ব বা উঁচু পাহাড়ি রুটে যাতায়াত করেন। শহরের বাসিন্দারা ইতিমধ্যেই এই স্টেশনগুলোর সম্ভাব্য সুবিধা সম্পর্কে উচ্ছ্বসিত প্রক্রিয়া দেখিয়েছেন, বিশেষ করে সময় ও খরচ বাঁচানোর দিক থেকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টানা ভারী বৃষ্টি ও ঝড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা ও ভূমিধসে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো ও লস এঞ্জেলেস কাউন্টি। জরুরি অবস্থা জারি করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টানা ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি ও যানবাহন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো ও লস এঞ্জেলেস কাউন্টি। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু এলাকায় একদিনেই 11 ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার পানিতে বহু মানুষ যানবাহনে আটকা পড়লে উদ্ধার অভিযানে নামে জরুরি সেবা সংস্থাগুলো। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেস সহ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে বড় বড় সড়ক বন্ধ রাখা হয়েছে এবং জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সান দিয়েগোর এক ব্যক্তি, যিনি গাছ পড়ে মারা গেছেন। আরও 2 জন বন্যার পানি ও উত্তাল সমুদ্রের ঢেউয়ের শিকার হন। আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, ঝড় অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটি মার্কিন নাগরিকদের জন্য স্থায়ীভাবে ভিসা প্রদান বন্ধ করার ঘোষণা দিয়েছে। নাইজার নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে, এই পদক্ষেপ কার্যকর হয়েছে এবং মার্কিন নাগরিকরা অনির্দিষ্টকালের জন্য নাইজারের ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না। কূটনৈতিক সূত্র জানিয়েছে, সিদ্ধান্তটি নেওয়া হয়েছে পারস্পরিকতার নীতির ভিত্তিতে, যা নাইজারের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্প এবং যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার জবাব হিসেবে ধরা হচ্ছে। নাইজার কর্তৃপক্ষ এটিকে পরিমিত কিন্তু শক্তিশালী প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করছে। তারা মনে করছে এই পদক্ষেপ মার্কিন নাগরিকদের প্রতি অসম আচরণের যথাযথ জবাব এবং আন্তর্জাতিক কূটনৈতিক নীতির সঙ্গতিপূর্ণ। এই পরিস্থিতি 2 দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুনভাবে প্রভাবিত করতে পারে এবং ভবিষ্যতে পারস্পরিক সংলাপ ও নীতি নির্ধারণে গুরুত্ব বৃদ্ধি পাবে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের নেতারা। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, এএফপি এবং বিবিসি তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে।
নির্বাচনের আগে তার প্রত্যাবর্তনে সমর্থকদের মধ্যে নতুন উত্তেজনা ও আশাবাদ সৃষ্টি করেছে। প্রায় ১৭ বছর নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে লাখো সমর্থক ও নেতাকর্মী জড়ো হন। সমর্থকরা দলীয় পতাকা, ব্যানার ও ফুল দিয়ে তাকে স্বাগত জানান। উচ্ছ্বাসপূর্ণ জনসমাগমের মধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। তারেক রহমান দেশের রাজনীতিতে জিয়া পরিবারের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে হিসেবে তিনি বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, বিবিসি, এএফপি এবং আল জাজিরা তাকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। নির্বাচনের আগে তার প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে নতুন উত্তেজনা ও আশাবাদ সৃষ্টি করেছে। ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করা ৬০ বছর বয়সী তারেক রহমানের প্রত্যাবর্তন দলীয় সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে যদি বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে জয়ী হয়, তাহলে তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। তার অভ্যর্থনার সময় তিনি দেশবাসীকে ধীর ও শান্ত থাকার আহ্বান জানান, যাতে কোনো উস্কানির সুযোগ না মেলে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। রাজনীতিতে তার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, বরং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশের ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সমর্থকরা আশা করছেন তার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ফিরে দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। রাজধানীর পূর্বাঞ্চলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপি। পাশাপাশি সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত গাছ আবার লাগানো হবে বলেও জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শুক্রবার ২৬শে ডিসেম্বর সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন। আমিনুল হক বলেন, আমাদের নেতাকর্মীদের পাশাপাশি প্রায় ৩৫০ জন শ্রমিক বর্জ্য অপসারণের জন্য নিয়োগ করা হয়েছে। আজ সারাদিন এসব বর্জ্য অপসারণ করা হবে। যদি কাজ শেষ না হয়, তবে আগামীকালও এই কার্যক্রম চলমান থাকবে। এছাড়া সমাবেশের কারণে যেসব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব স্থানে আবার গাছ লাগানো হবে। ফিরছে বিনোদনের সংবাদ নিয়ে। এই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে রজনীকান্ত ও শাহরুখ খানকে। মিঠুন চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন, রজনীকান্তের পরবর্তী ছবি জেলার 2-তে শাহরুখও উপস্থিত থাকবেন। মিঠুন জানান, ছবিতে রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ, রম্যকৃষ্ণন এবং শিবা রাজকুমার সবাই তার বিরুদ্ধে অভিনয় করছেন। এর আগে ২০১১ সালে রা-1-এর রজনীকান্তের ক্যামিও ছিল, তবে তিনি শুটিংয়ে সরাসরি উপস্থিত ছিলেন না। ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেসে শাহরুখ রজনীকান্তকে শ্রদ্ধা জানাতে গান ব্যবহার করেছিলেন। তবে এবার দর্শক প্রথমবার পুরোপুরি একসঙ্গে দুই তারকাকে পর্দায় দেখবেন। জেলার 2 শিরোনামের এই ছবিটি ভক্ত ও সিনেমা প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। রজনীকান্ত এবং শাহরুখের যৌথ উপস্থিতি ভারতীয় সিনেমায় ভক্তদের জন্য এক নতুন ইতিহাসের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। নানা সমালোচনা ও প্রস্তুতির অব্যবস্থার মধ্যেই শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শিরোপা বা ট্রফির অনুপস্থিতি। বিদেশ থেকে ট্রফি দেশে পৌঁছায়নি, তাই ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠানও বাতিল হয়েছে। তবে বিসিবি অনুষ্ঠানকে আড়ম্বরপূর্ণ করতে বেলুনের জাঁকজমক দেখিয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লাল সবুজ বেলুনে ছেয়ে গেছে আকাশ। প্রায় ২৫,০০০ বেলুন উড়ানো হয়েছে। শহীদ ওসমান বিন হাদির জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়। কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শেষ হয়। আজ বেলা ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইগার্সের ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হয়েছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে।
পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।